নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা কমানোর বক্তব্য রাজনৈতিক বলছেন শ্রম উপদেষ্টা। এদিকে অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে, দাবি প্রেস সচিবের। এ সংকটে দেশ গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার উপস্থিতি খুবই জরুরি, বললেন জয়নুল আবদিন। সর্বশেষ জানাবো, নারী শাসিত পুরুষ বলতেই ক্ষোভে আসিফকে যা বললেন অমর সানি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা কমানোর বক্তব্য রাজনৈতিক বলছেন শ্রম উপদেষ্টা। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার এই বক্তব্যকে রাজনৈতিক স্লোগান বলে মন্তব্য করেছেন বস্ত্র, পাট, নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১ বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি একটি কর্মসূচিতে বলেছিলেন, তার দল ক্ষমতায় গেলে কর্মযোগী নারীদের কর্মসময় ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করবে। এ বিষয়ে শ্রম উপদেষ্টা বলেন, আমি এটিকে রাজনৈতিক স্লোগান হিসেবে দেখছি। আগামীতে ক্ষমতায় গেলে একটা অনেক বড় ফ্যাক্টর আছে না, ক্ষমতায় যাব, ভবিষ্যতে আপনারা ভোট দেবেন। নারী শ্রমিকরা যদি তাদের এ কথায় ভোট দেন তাহলে তো আমার বলার কিছু নেই। তিনি বলেন, ভোট দেওয়ার পর যারা ক্ষমতায় বসবেন, এসব চেয়ারে বসবেন, তারা তো তখন মাঠের লোক হবেন না, তখন তাদের খেস করতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, নির্বাচনের আগে কত রকমের স্লোগান আসে, আমি ক্ষমতায় গেলে বুড়িগঙ্গা হয়ে যাবে দুধের নদী, উপর থেকে খালি মান্না আর সালোয়া পড়তে থাকবে, আপনাদের কোনো কাজ করা লাগবে না, ঘরে বসে থাকবেন, আমরা খাওয়াইতে থাকব। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত বলেন, দেশে নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, গণতান্ত্রিক প্রক্রিয়া স্থাপিত হওয়া উচিত, নির্ধারিত সময়ে নির্বাচন হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। তবে অনেক বছর দেশে নির্বাচন হয়নি, এজন্য জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আস্থার সংকটের ব্যাপার রয়েছে। অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে, দাবি প্রেস সচিবের। দেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রগতিকে কেন্দ্র করে গণমাধ্যম ও বিভিন্ন মহলে বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সরকারের অর্জন ও বাস্তব চ্যালেঞ্জের সঠিক চিত্র উপস্থাপনের বদলে অনেক ক্ষেত্রেই উদ্দেশ্যমূলকভাবে বিকৃত তথ্য প্রচার করা হচ্ছে, যা জনমানুষে মিশ্র ও ভ্রান্ত বার্তা তৈরি করছে। সোমবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশের অর্থনীতির অবস্থা ২০২৫ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতি প্রতিবেদন ২০২৫ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমকে দায়িত্বশীল বার্তা দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, গত ১৬ মাসে আমরা দেখেছি অনেক গণমাধ্যম ও আলোচক অত্যন্ত বেছে নেওয়ার ডেটা ব্যবহার করে এমনভাবে উপস্থাপন করছেন যাতে প্রকৃত পরিস্থিতির বিকৃত চিত্র উঠে আসে। এতে জনগণ ভুল বার্তা পাচ্ছেন। তিনি অভিযোগ করেন, অনেক সময় টিনি গ্রুপ বা অল্প সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠীর বক্তব্য অতিরিক্ত গুরুত্ব পায়, অথচ দেশের বৃহৎ অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের নীতিগত কাজগুলো আলোচনার বাইরে থাকে। কিছু ব্যবসায়ী নেতার বক্তব্য তুলে ধরে প্রেস সচিব বলেন, কেউ কেউ এমন ভাষায় কথা বলছেন যেন বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালে বুদ্ধিজীবী নিধনের সময়ের সমান। এমন মন্তব্য শুধু দায়িত্ব জ্ঞানহীনই নয়, এটি বাস্তবতার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। চাকরির সংকট থেকে শুরু করে বিনিয়োগ ও উৎপাদন সব ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধিকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর এফিসিয়েন্ট না হলে বাংলাদেশে নতুন চাকরি তৈরি সম্ভব না। প্রধান উপদেষ্টা এই বিষয়টি নিয়ে বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। প্রেস সচিব বলেন, বন্দরের অদক্ষতার কারণে প্রতিদিন ব্যবসায়ীদের হাজার হাজার ডলারের ক্ষতি হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলো এই সংস্কার প্রক্রিয়াকে যথেষ্ট সমর্থন দিচ্ছে না। গ্যাস সংকট বা বিদ্যুৎ সরবরাহের মতো বিষয়ে অনেকে অতিরঞ্জিত অভিযোগ তোলেন। উল্লেখ করে তিনি বলেন, ডেটা স্পষ্টভাবে দেখায় বর্তমান সরকার গ্যাস সাপ্লাই বাড়িয়েছে, ১০০% পূরণ না করতে পারলেও বাস্তব কারণ আছে, কিন্তু যেভাবে ভাষা ব্যবহার করা হচ্ছে তা সিভিক ফোরামের উপযোগী নয়। দারিদ্র্যের হার নিয়ে আলোচনায় ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে মন্তব্য করে শফিকুল আলম বলেন, যেভাবে বলা হচ্ছে যেন দারিদ্র্য হঠাৎ ২০ থেকে ২৮% হয়ে গেছে এবং তা এই সরকারের সময়ে ঘটেছে, এটি সম্পূর্ণ ভুল ফ্রেমিং। তিনি দাবি করেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ডেটা অনুযায়ী সাম্প্রতিক অর্থ বছরের শেষে দারিদ্র্যের হার ২০ থেকে ২১% এবং চলতি বছরে তা আরও কমার সম্ভাবনা রয়েছে। শফিকুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা প্রতিদিন অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কাজ করছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্থনৈতিক টিম গড়ে দেশকে আবার প্রবৃদ্ধির পথে আনার জন্য কাজ করছেন, কিন্তু মিক্সড মেসেজিংয়ের কারণে এই অর্জনগুলো যথাযথভাবে সামনে আসছে না। তিনি আরও বলেন,
যেসব বিষয়ে সত্যিকার অর্থে আমাদের চ্যালেঞ্জ আছে সেগুলো বললে সমস্যা নেই, কিন্তু যেসব বিষয়ে সরকারের দায় নেই সেগুলো সরকারের উপর চাপানো হচ্ছে, যা হতাশাজনক। এই সংকটে দেশ গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার উপস্থিতি খুবই জরুরি বলছেন জয়নুল আবদিন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, আমরা সত্যিই আপ্লুত। মানুষের ভালোবাসা ও দোয়ায় বেগম জিয়া অবশ্যই সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। এ সংকটে দেশ ও গণতন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত জরুরি। এদেশের মানুষের ভালোবাসা ও দোয়ায় অসুস্থ বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বিএনপিকে চিরতরে বিদায় করে কিংস পার্টি তৈরি করতে চেয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়ার আপসহীনতার কাছে তারা পরাজিত হয়েছে। তিনি আরও বলেন, স্বৈরাচার এরশাদের শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে বেগম জিয়া দীর্ঘ ৯ বছর সংগ্রাম চালিয়ে এরশাদের পতন ঘটিয়েছিলেন। এরপরও জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই তাদের মাথা নত করতে পারেনি। সাবেক চিফ হুইপ বলেন, ১০,০০০ কিলোমিটার দূর থেকেও তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। শেখ হাসিনার শাসনামলে নানা জুলুম নির্যাতনের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা তার নেতৃত্বে লড়াই চালিয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেখানে যেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে পারেন, এর জন্য সবাই দোয়া করবেন। নারী শাসিত পুরুষ বলতেই ক্ষোভে আসিফকে যা বললেন অমর সানি। জনপ্রিয় চিত্রনায়ক অমর সানি ও সঙ্গীত শিল্পী আসিফ আকবরের পাল্টাপাল্টি মন্তব্যে সরগরম সোশ্যাল মিডিয়া। ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে দুই তারকার মধ্যে এই শব্দযুদ্ধ নতুন মোড় নিয়েছে। গত মাসে একটি ক্রিকেট কনফারেন্স ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন আসিফ আকবর। সে সময় অনেক ফুটবলার সহ নেটিজেনরা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অমর সানিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সম্প্রতি এক পডকাস্টে এই প্রসঙ্গ তোলেন উপস্থাপক। সেখানে অমর সানিকে সহজ সরল, চাপ বিক্রি করা মানুষ এবং নারী শাসিত পুরুষ বলে মন্তব্য করেন আসিফ। ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার সুরে কথা বলেন তিনি। যদিও কথার শেষে আই লাভ হিম বলে নরম হওয়ার চেষ্টা করেন গায়ক। তবে এসব মন্তব্য ভালোভাবে নেননি অমর সানি। সোমবার সকালে নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি আসিফকে কড়া জবাব দেন। অমর সানি বলেন, আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি, পরিবার বা ব্যক্তি জীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম, কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন, এটা গ্রহণযোগ্য নয়। আরও ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল, কিন্তু পরিবার নিয়ে নয়। ভিডিও বার্তার এক পর্যায়ে হাত তুলে গায়ককে উদ্দেশ্য করে তিনি বলেন, হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি। সাহস থাকলে সামনে এসে বল। সবশেষে সানি বলেন, তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে, এগুলো ধরে রাখ। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।